ঢাকা, চট্টগ্রাম সহ সারা দেশে 5.8 মাত্রার ভূমিকম্প অনুভূত। উৎপত্তিস্থল ভারত মিয়ানমার সীমান্ত। মধ্যরাতে শেষ হচ্ছে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের প্রচার। শেষ মুহূর্তে ব্যস্ত প্রার্থীরা, সহিংসতার শঙ্কা ভোটারের। কুমিল্লায় প্রকাশ্যে জনপ্রতিনিধি খুনের ঘটনায় শঙ্কায় অন্য কাউন্সিলররা, কারণ খুঁজছে আইন শৃঙ্খলা বাহিনী। দেশে মাত্র 14 ভাগ মানুষ সেবা পায় সরকারি হাসপাতালে, বলছে গবেষণা। 60 ভাগ চিকিৎসা নেয় হাতুড়ে ডাক্তারের কাছে। চট্টগ্রাম টেস্ট শুরু 10টায়। তামিম, সাকিব ছাড়া মুমিনুলের কঠিন চ্যালেঞ্জ। কন্ডিশন নিয়ে বাবরের চিন্তা। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সঙ্গে আছে আমি ফারহান আলম এবং আমি মুজাহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। ঢাকা, চট্টগ্রাম সহ সারা দেশে 5.8 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভোর 5:45 41 সেকেন্ডের দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। আবহাওয়া অফিসের তথ্যানুসারে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারত মিয়ানমার সীমান্তে। ভূপৃষ্ঠ থেকে 42.1 কিলোমিটার গভীরে ছিল এর অবস্থান। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী রাজধানী ঢাকা, চট্টগ্রাম সহ নোয়াখালী, ফেনী, বান্দরবান, খুলনা, বাগেরহাট ও কুড়িগ্রামে ভূকম্পন অনুভূত হয়েছে। এদিকে দেশের কোথাও ভূমিকম্পের ফলে এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মধ্যরাতে শেষ হচ্ছে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার। শেষ মুহূর্তে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। নির্বাচনকে ঘিরে বেশ কয়েকটি সহিংসতার ঘটনায় শঙ্কা তৈরি হয়েছে প্রার্থী ও ভোটারদের মাঝে। তবে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়েছে কমিশন। ভোটের পরিবেশ নিশ্চিতে মাঠে আইন শৃঙ্খলা বাহিনী। রোববার তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। এতে 1000 ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন 4409 জন, সংরক্ষিত পদে 11105 জন এবং সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 34632 প্রার্থী। নির্বাচনকে ঘিরে জমে উঠেছে শেষ সময়ের প্রচারণা। বগুড়া সদর, শাহজাহানপুর ও ধুনট উপজেলার 27টি ইউনিয়নে ব্যস্ত প্রার্থীরা। সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে আশাবাদী সব প্রার্থী। যদি আমি আবার পুনর্নির্বাচিত হতে পারি, তাহলে এই ভঙ্গুর রাস্তাগুলো আমি ইনশাল্লাহ সংস্কার করব। রাঙামাটির কাউখালী, কাপ্তাই ও রাজস্থলী উপজেলার 9 ইউনিয়নে দলীয় প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন পাহাড়িরাও। আইন শৃঙ্খলা বাহিনী যদি সত্যি তারা তাদের দায়িত্ব পালন করে থাকে, অত্যন্ত সুন্দর হবে আমি মনে করতেছি। নির্বাচনী সহিংসতায় উত্তপ্ত পরিবেশের মধ্য দিয়ে মুন্সিগঞ্জের 21টি ইউনিয়নে চলছে শেষ সময়ের প্রচারণা। শান্তিপূর্ণ ভোট নিয়ে উদ্বিগ্ন ভোটাররা। তবে সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিতে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের সকল কার্যক্রম গ্রহণ করছি। আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তারা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন। নোয়াখালীর 5টি ইউনিয়নে আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী মাঠে একে অপরের বিরুদ্ধে দিচ্ছেন নানা অভিযোগ। তবে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুতির কথা জানালেন পুলিশ সুপার। প্রার্থী এবং জনগণ এবং পুলিশ এবং প্রশাসন সকলেরই কিন্তু একটি নির্দিষ্ট লক্ষ্য, আর সেটি হচ্ছে একটি নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া। তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 569 জন। এর মধ্যে চেয়ারম্যান পদে 100 জন বিজয়ী হয়েছেন। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এই নিয়ে আরো জানাতে মুন্সিগঞ্জ ও নেত্রকোনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই মুন্সিগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, যেমনটি আমরা জানছিলাম যে কিছু কিছু এলাকায় খুব স্পর্শকাতর অবস্থায় রয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কিন্তু একটি উদ্বিগ্নের মধ্যে রয়েছে। সেক্ষেত্রে আসলে বিশেষ কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে?
দেখুন, আমি আসলে শুরু থেকেই আসলে এই যে তৃতীয় ধাপে যে ইউপি নির্বাচনের যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে এরপর থেকেই দেখেছি যে একের পর এক নির্বাচনী সহিংসতায় কিন্তু জড়িয়েছে যে সরকার দলীয় সমর্থিত প্রার্থীরা সহ যে বিদ্রোহী প্রার্থীরা রয়েছে তার কর্মী সমর্থকরা, এবং এই যে নির্বাচনী পরিবেশ এই পরিবেশকে উত্তপ্ত করতে কিন্তু উভয় পক্ষই আসলে কিন্তু যে সংঘাত সহিংসতায় জড়িয়েছে, এবং এরপর থেকেই কিন্তু যেসব ইউনিয়ন গুলোতে আসলে ঝুঁকিপূর্ণ হিসেবে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে চিহ্নিত করা হয়েছে সেই সব ইউনিয়ন গুলোতে কিন্তু বাড়তি সতর্কতা তারা অবলম্বন করছেন। একই সাথে যে 28শে নভেম্বর যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু তারা 4 স্তরে আসলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন, এবং মুন্সিগঞ্জ সদরের যে 9টি ইউনিয়ন রয়েছে সেই 9টি ইউনিয়নকেই আসলে ইতিমধ্যে তারা ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করছেন, এবং সেই ইউনিয়নগুলোতে পুলিশ, র্যাব এবং বিজিবির পাশাপাশি তারা সাদা পোশাকেও আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করবেন, এবং এই যে নির্বাচনের আগে একাধিক হত্যাকাণ্ডের অভিযোগ সহ বাড়িঘর ভাঙচুর, লুটপাট এবং দফায় দফায় ককটেল বিস্ফোরণ এবং সংঘর্ষে জড়িয়েছে উভয় গ্রুপের কর্মী সমর্থকরা। এতে করে এই যে উত্তপ্ত পরিবেশ নির্বাচনের আগে এখনো বিরাজ করছে, এতে করে কিন্তু এই যে ভোটের পরিবেশ সেটি সুষ্ঠু হওয়া নিয়ে কিন্তু অনেকটা শঙ্কার মধ্যে রয়েছে সাধারণ ভোটাররা। এবং আপনি জানেন যে একই সাথে কিন্তু যে টঙ্গীবাড়ি উপজেলা রয়েছে সেখানেও কিন্তু প্রায় 12টি ইউনিয়নে এই 28শে নভেম্বর তৃতীয় ধাপের ভোট অনুষ্ঠিত হবে। সেখানেও কিন্তু আসলে আমরা দেখেছি যে পৃথকভাবে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সবকিছুই কিন্তু আসলে স্বাভাবিক ছিল, এবং এই যে উত্তপ্ত পরিবেশ এর মধ্য দিয়েও কিন্তু আমরা দেখেছি যে প্রার্থীদেরকে নানা প্রতিশ্রুতির ফুলঝুরি, উন্নয়ন আর পরিবর্তনের বার্তা নিয়ে ঘুরে বেরিয়েছেন ভোটারদের ধারে ধারে। শুভ, আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, আমরা পরবর্তীতে আপনার সাথে আবারও যোগ দিব। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি নেত্রকোনাতে। নেত্রকোনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী লাভলু পাল চৌধুরী। লাভলু, নেত্রকোনার মোট কতটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেক্ষেত্রে নির্বাচনের প্রস্তুতি এবং সার্বিক পরিবেশ কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদেরকে। নেত্রকোনায় 3টি উপজেলায় 25টি ইউনিয়নে এই নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে কিন্তু মোট প্রার্থী রয়েছে 1328 জন। এর মাঝে 108 জন চেয়ারম্যান পদপ্রার্থী, এবং চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে প্রত্যেকটি ইউনিয়নে কিন্তু নৌকার প্রার্থী রয়েছে, পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী রয়েছে, যেগুলো বেশিরভাগই কিন্তু আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, এবং বিএনপিও কিন্তু স্বতন্ত্র প্রার্থী তাদের রয়েছে। তো এরই মাঝে যে বিষয়টি সামনে চলে এসেছে, এই তৃতীয় দফার নির্বাচনের শুরুতেই কিন্তু এই 25টি ইউনিয়নের বেশিরভাগ ইউনিয়নগুলোতেই কিন্তু প্রার্থী এবং প্রার্থীদের নেতা কর্মী এবং তাদের যে অনুসারীরা রয়েছে তাদের মাঝে কিন্তু সংঘর্ষ প্রায়ই আমরা দেখতে পাচ্ছি, এবং বিশেষ করে যে দুর্গাপুর উপজেলায় এই ঘটনাগুলো বেশি ঘটেছে। সেখানকার যে চণ্ডীগড় ইউনিয়ন রয়েছে সেখানকার স্বতন্ত্র প্রার্থী আলম সরকারের একটি মিছিলের উপর কিন্তু নৌকা প্রার্থীর কিন্তু নেতাকর্মীরা কিন্তু হামলা চালিয়েছিলেন। এছাড়াও কিন্তু কুল্লাগড়া ইউনিয়নে নৌকার যিনি প্রার্থী রয়েছেন সুব্রত সাংমাতা, তার উপরেও কিন্তু হামলা হয়েছে এবং তিনি নিজেও কিন্তু আহত হয়েছিলেন। এরকম কিন্তু ঘটনা ঘটেছে অন্তত 25টি ইউনিয়নের 8 থেকে 9টি ইউনিয়নে এই ধরনের ঘটনা ঘটেছে। আমরা যখন ভোটারদের সাথে যখন আমরা কথা বলেছি, ভোটাররা কিন্তু খুব শঙ্কায় উদ্বিগ্ন অবস্থায় রয়েছে এইসব সংঘর্ষের ঘটনায়। অনেক সময় আমরা দেখেছি যে লাভলু পাল চৌধুরী, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। নেত্রকোনা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী লাভলু পাল চৌধুরী। দর্শক, শুরুতে যেমনটি জানাচ্ছিলাম, ঢাকা, চট্টগ্রাম সহ সারা দেশে 5.8 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এ ব্যাপারে আরো জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ। হাসিফ, এই যে আজ সকালে মানে ভোর হতে হতেই সেই সময় যে ভূমিকম্প অনুভূত হলো, আসলে এটির ব্যাপারে বিস্তারিত কি জানতে পেরেছেন আমাদেরকে জানাবেন। সকাল 5:45 যে ভূমিকম্পটি হয় সেটি পরবর্তীতে আমরা আবহাওয়া অফিসের সাথে যোগাযোগ করে যে জানতে পারি সেটি বাংলাদেশ মায়ানমার সীমান্তের খুব কাছাকাছি এবং ঢাকা থেকে 314 কিলোমিটার দূরে আসলে এই ঘটনাটি ঘটেছে। কিন্তু আমাদের ঢাকায় কিন্তু এটি খুব ভালোভাবে অনুভূত হয়েছে। আমাদের যারা সহকর্মী সহ অন্যান্য যারা পরিবার পরিজন আছেন তারা যেখানেই ছিলেন আমরা তাদের সাথে যোগাযোগ করি, তারা প্রত্যেকেই কিন্তু এই আজকের সকালের এই ভূমিকম্পটি কিন্তু টের পেয়েছেন। সাথে সাথে আমরা ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করি,
করি যে ঢাকায় কোনো ধরনের দুর্ঘটনার ঘটনা ঘটেছে কিনা। ফায়ার সার্ভিস কিছুক্ষণ আগ পর্যন্ত আমাদের নিশ্চিত করেছেন তারা কিন্তু ফায়ারে এই ধরনের কোনো দুর্ঘটনার খবর পাননি। কিন্তু মায়ানমার যেহেতু আমাদের খুব পার্শ্ববর্তী একটি দেশ এবং তার ফলে এই 314 কিলোমিটার কিন্তু খুব বেশি একটা দূরত্ব নয় ঢাকা থেকে, এবং তার জন্যই কিন্তু এই 5.8 মাত্রার যে ভূমিকম্পটি এটি কিন্তু খুব ভালোভাবে অনুভূত হয়েছে। এছাড়া আমরা রাজধানীর বাইরে চিটাং, সিলেট এবং হবিগঞ্জ, মৌলভীবাজার সহ এই যে পার্শ্ববর্তী যে কক্সবাজার, চট্টগ্রাম যে আমাদের জেলাগুলো রয়েছে, জেলা প্রতিনিধিদের সাথে কথা বলেছি, তারাও কিন্তু ওখানে খুব ভালোভাবেই তারা বুঝতে পেরেছেন যে আজকে একটি ভোরবেলা ভূমিকম্প হয়েছে। তবে ভূমিকম্প পরবর্তী যে বিষয়টা আফটার শক, সেই বিষয়টা কিন্তু রাজধানীবাসী আমরা অনেক জায়গায় লক্ষ্য করলাম যে তারা কিন্তু বাসা থেকে নিচে নেমে এসেছে এবং তারা ধারণা করছে যখন একবার হয় কিন্তু বারবার কিন্তু এটি ঘটতে থাকে, আপনারা জানেন। সেই বিষয়ে তারা কিন্তু কিছুটা শঙ্কিত ছিল এবং অনেকেই রাস্তায় নেমে এসেছিল এবং পরবর্তীতে একটা দীর্ঘ সময় পর অনেকেই তারা কিন্তু বাসায় আবার ফিরে গেছে যখন দেখেছে এই বিষয়টি অনেক সময় পর কোনো ধরনের এফেক্ট করছে না। এই ছিল আমার কাছে সবশেষ। হাসিব মাহমুদ শাহ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য। এ ব্যাপারে আরো জানাতে নোয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, নোয়াখালীতে সকালে এই ভূমিকম্পের পরে আসলে সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা কেমন দেখছেন এবং ভূমিকম্পের কারণ বা উৎপত্তি সম্পর্কে আসলে আপনি আবহাওয়া অধিদপ্তর থেকে বিস্তারিত জানতে পেরেছেন কিনা আমাদেরকে জানাবেন। নোয়াখালীতে 47-এর দিকে মূলত এই যে ভূমিকম্প অনুভূত হয়েছে বলে এখানে স্থানীয় লোকজন যারা রয়েছেন তারা জানিয়েছেন। প্রায় অনেকেই বলছেন যে আধা মিনিটের মতো এই ভূমিকম্প অনুভূত হয়েছে এবং গাছপালা, যারা বাইরে ছিলেন তারা বলছেন যে গাছপালা বেশ নড়াচড়া দিয়ে উঠে এবং ঘরের মধ্যে যারা ছিলেন আসবাবপত্র, খাট, এইগুলোর মধ্যে কম্পন তৈরি হয়। ফলে মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক দেখা দেয়। অনেকেই ঘর থেকে ছুটে বেরিয়ে আসেন এবং বিশেষ করে যারা ফজরের নামাজ পড়তে বের হন এবং নামাজ শেষে হাঁটাহাঁটি করতে বের হন, তাদের মধ্যে বেশি রাস্তায় সড়কে যারা ছিলেন তারা বেশি অনুভব করেন। তবে এই বিষয়ে সুনির্দিষ্টভাবে এখনো আবহাওয়া অফিস থেকে কতক্ষণ কি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে এই সংক্রান্ত তথ্য আমরা এখনো সুনির্দিষ্টভাবে পাইনি। স্থানীয় লোকজন যারা রয়েছেন, বিশেষ করে প্রবীণ যারা রয়েছেন, তারা বলেছেন যে সাম্প্রতিক সময়ে এত দীর্ঘ সময়ের ভূমিকম্প তারা খুব একটা অনুভব করেননি। সময়টা বেশি ছিল যে ভূমিকম্পের যে সময়টা, এটা বলছেন তারা, এবং এতে অনেকেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন, অনেকে বেরিয়ে পড়েছিলেন। এই হচ্ছে আমার কাছে এখানকার সর্বশেষ। নোয়াখালী থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আবু নাসের। প্রকাশ্যে জনপ্রতিনিধি খুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কুমিল্লার নাগরিক সমাজের প্রতিনিধিরা। এমন নির্মম ঘটনার পর নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন বলে জানালেন সিটি কর্পোরেশনের অন্য কাউন্সিলররা। জোড়া খুনের পর থেকেই নেপথ্যের কারণ খুঁজছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কুমিল্লা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মহানগর আওয়ামী লীগের নেতা সৈয়দ মোহাম্মদ সোহেল ও তার রাজনৈতিক সতীর্থ হরিপদ সাহাকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় উদ্বিগ্ন নগরীর অন্য জনপ্রতিনিধিরা। চাঞ্চল্যকর এই জোড়া খুনের পর আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তাও চেয়েছেন অনেকে। দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হয় আর কোন নির্বাচিত জনপ্রতিনিধিকে যাতে কুমিল্লায় জীবন দিতে না হয়। কোন কাউন্সিলর নিরাপদ নয়। আজকে একজন জনপ্রিয় কাউন্সিলরকে হত্যা করা হয়েছে। এই মামলাটা চাঞ্চল্যকর মামলা হিসেবে বিশেষ ট্রাইব্যুনালে বিচার করার জন্য এবং অতি বিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে কুমিল্লার সিটি মেয়র জানালেন, প্রকৃত দোষী ধরাছোঁয়ার বাইরে থেকে গেলে সাধারণ নাগরিক সহ কেউই নিরাপদ নয়। এ ধরনের অপরাধ বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে অবৈধ অস্ত্র উদ্ধারে আরও তৎপর হওয়ার তাগিদ দিচ্ছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। অনতিবিলম্বে যদি আপনারা এটা নিয়ন্ত্রণে না আনেন তাহলে কুমিল্লা আমরা আরো দুর্ঘটনা দেখব, আরো লাশ দেখব। এদিকে হত্যার মূল কারণ ও এর সঙ্গে জড়িত সবাইকে ধরতে অভিযান জোরদার করেছে র্যাব। কিছু এজাহারনামী আসামি তো আমরা পেয়েছি, তো এর পাশাপাশি আর কেউ ছিল কিনা এটা এখন গুরুত্বপূর্ণ বিষয়। তাদেরকে সবাইকে গ্রেফতার করার পর হয়তোবা আমরা জানতে পারবো এটার অ্যাকচুয়াল কারণ কি ছিল এবং এতে যারা পার্টিসিপেট করেছে তাদের নেচারটা পূর্বে কি ছিল। গেল সোমবার এই হত্যাকাণ্ডের পর থেকেই নগরীর পরিস্থিতি থমথমে। সব আসামিকে দ্রুত গ্রেপ্তার করে ব্যবস্থা নেওয়ার দাবি নগরবাসীর।
ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তার বিরুদ্ধে জমি দখল, গণবিরোধী কাজ, অবৈধ অর্থ ও সম্পদ অর্জন এবং ক্ষমতার অপব্যবহার সহ নানা অভিযোগ তদন্তের স্বার্থে জাহাঙ্গীর আলমকে বরখাস্তের পাশাপাশি ৩ সদস্যের মেয়র প্যানেলও গঠন করা হয়েছে। আওয়ামী লীগ থেকে বহিষ্কারের পর এবার গাজীপুরের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত জাহাঙ্গীর আলম। সচিবালয়ে নিজ দপ্তরে এ তথ্য জানান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী। জাহাঙ্গীর আলমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং এই কারণে করা হয়েছে, তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ মন্ত্রণালয়ে ইতিমধ্যে দাখিল হয়েছে এবং সেই দাখিলকৃত অভিযোগগুলোকে তদন্তের জন্য আমলে নেওয়া হয়েছে। তো অতএব সেই আইনের ধারা অনুযায়ী এই সময় তাকে সাময়িকভাবে বরখাস্ত করে সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা প্রয়োজন, সেই কারণে এটা করা হয়েছে। কোন অভিযোগে মন্ত্রণালয় জাহাঙ্গীর আলমকে বরখাস্ত করেছে তাও পরিষ্কার করেন তাজুল ইসলাম। অনেকগুলো অভিযোগ আছে, কিছু কিছু জমি দখলের বিষয় আছে এবং অন্য জনগণের স্বার্থের পরিপন্থী কাজকর্মের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ আছে। এবার সরকারি সম্পদ, অর্থ আত্মসাতের এবং ক্ষমতা অপব্যবহারের অভিযোগ আছে। জাহাঙ্গীরের বিরুদ্ধে অভিযোগ তদন্তে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তাকিম বিল্লাহ ফারুকের নেতৃত্বে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গাজীপুরের কাউন্সিলর আসাদুর রহমান কিরণ, আব্দুল আলী মোল্লাহ ও আয়েশা আক্তারকে সদস্য করে মেয়র প্যানেল গঠন করা হয়েছে। ৩ দিনের মধ্যে দায়িত্ব হস্তান্তর করতে হবে জাহাঙ্গীর আলমকে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রায় 60% মানুষ চিকিৎসা নেয় ওষুধের দোকানে ও হাতুড়ে ডাক্তারের কাছে, কারণ মাত্র 14% মানুষ সেবা পায় সরকারি হাসপাতালে। স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের গবেষণায় এসব তথ্য পাওয়া গেছে। ফলে দিন দিন বাড়ছে রোগীর ব্যক্তিগত চিকিৎসা খরচ। সারা দেশে সরকারি হাসপাতাল রয়েছে 700-র কিছু বেশি। স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের গবেষণা বলছে এসব হাসপাতালে সেবা পায় মাত্র 14% মানুষ। এই সুযোগে দেশে অসংখ্য বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক হয়েছে, কিন্তু মানসম্মত চিকিৎসা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। নিবন্ধিত বেসরকারি হাসপাতাল ক্লিনিকের সংখ্যা 5000। এসব প্রতিষ্ঠান থেকে সেবা নেয় 9.74% মানুষ। এছাড়া 15% মানুষ সেবা নেয় চিকিৎসকের চেম্বার থেকে, যা বেশ ব্যয়বহুল। বেসরকারি হাসপাতালের ক্ষেত্রে যে জিনিস তাদের জন্য কাজ করে সেগুলো একজন ভীতি কাজ করে, ডাক্তারের ফি তার চেয়ে বেশি কাজ করে, যে সেক্ষেত্রে ডায়াগনোসিস বাবদ খরচ অনেক বেশি হবে এবং এই যে টেস্ট এই খরচের বোঝা তাকে বহন করতে হবে। ফলে সে কিন্তু সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলোতে না গিয়ে সে ফার্মেসিমুখী হচ্ছে, সে কিন্তু কোয়াক ডক্টরমুখী হচ্ছে। যে কারণে 60% মানুষ সেবা নিচ্ছে ওষুধের দোকান ও হাতুড়ে ডাক্তারের কাছ থেকে। এই প্রবণতা স্বাস্থ্য ঝুঁকির কারণ বলছেন বিশেষজ্ঞরা। কেউ আপনারা নিজেরা, বিশেষ করে অ্যান্টিবায়োটিক বা পেইন কিলার বা অন্য কোনো স্পেসিফিক ড্রাগ, এগুলো ডাক্তারের পরামর্শ বাদে দোকান থেকে কিনে খাবেন। বিশেষ করে যে করোনা বলেন বা অন্য যে কোনো রোগের জন্য ডাক্তারের পরামর্শের বাইরে ওষুধ নেবেন না, এটা আপনার জন্য খুবই জরুরি। ছোট অসুখ হোক, বড় অসুখ হোক, যে কোনো স্বাস্থ্য সমস্যাতেই নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে, পাশ করা চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে এবং সেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট মেয়াদে, নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট পরিমাণে ওষুধ সেবন করতে হবে। স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের হিসাবে দেখা গেছে 85% মানুষই চিকিৎসা নেয় বেসরকারি প্রতিষ্ঠান থেকে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে বিআরটিএ ও বেসরকারি বাস মালিক সমিতির বৈঠক। নিজেদের মধ্যে বৈঠক করে ভাড়া কমাতে 7 দিনের মধ্যে প্রস্তাবনা জমা দিতে মালিক সমিতিকে অনুরোধ জানিয়েছে বিআরটিএ। মঙ্গলবারের মধ্যে বাস ভাড়া কমানোর দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। ডিজেলের দাম বাড়ার প্রেক্ষিতে বাস ভাড়া বৃদ্ধির পর থেকেই হাফ ভাড়ার দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে মালিক সমিতির প্রতিনিধিদের সাথে বৈঠকে বসে বিআরটিএ। বৈঠকে বিআরটিএ শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকরের অনুরোধ করলেও তাতে রাজি হয়নি বাস মালিকরা। উল্টো সরকারি প্রণোদনা দাবি করেছেন তারা। তাদের কাছে আমরা অনুরোধ করেছি যে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে তারা বিষয়টা কনসিডার করার জন্য আমরা অনুরোধ করেছি। আর আপনি যেটা বললেন যে হাফ ভাড়া নেওয়া হয়তো, তারা কিন্তু এটা অস্বীকার করছে। বিভিন্ন রুটে হয়তো ছাত্র কারণে
বিচ্ছিন্নভাবে এটা কনসিডার করা হয়েছে, কিন্তু তাদের মালিক সমিতির কোনো এরকম কোনো নির্দেশনা সিদ্ধান্ত নাই, এটাই তাদের বক্তব্য। বিআরটিসি শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া কমাতে সম্মত হয়েছে। বিআরটিসি সরকারি সংস্থা, তাদের উপরে আমরা ইম্পোজ করতে পারি, বলতে পারি যে এটা আপনারা করেন 50% বা 30%, সেটা ওনারা বলার পরে আমরা আলোচনা করে বলতে পারি। বাস ভাড়া কমানোর দাবিতে বিআরটিএ ভবনের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। মঙ্গলবারের মধ্যে যদি লিখিত আকারে হাফ পাসের প্রজ্ঞাপন জারি না করা হয়, তাহলে সারা দেশের শিক্ষার্থীদের নিয়ে আমরা বিআরটিএর এই হেড অফিস প্রধান কার্যালয়ে আবারও ঘেরাও কর্মসূচি দিব, এবং তখন হাফ পাস কার্যকর হওয়া পর্যন্ত, লিখিত আকারে প্রজ্ঞাপন জারি হওয়া আগ পর্যন্ত আমরা বিআরটিএ ছাড়ব না। বাস মালিকরা নিজেদের মধ্যে বৈঠক করে শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া কমানোর বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে, এমনটাই আশা করছে সরকার। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সহপাঠী নাইম হত্যার বিচার ও সড়কে নিরাপত্তা চেয়ে প্রথমে সড়ক অবরোধ ও পরে নগর ভবনে অবস্থান নেয় নটরডেম কলেজের শিক্ষার্থীরা। পরে মেয়র শেখ ফজলে নূর তাপসের দোষী চালকের সর্বোচ্চ শাস্তির আশ্বাসে তারা বাড়ি ফেরেন। এদিকে নাইমের মৃত্যুতে মামলার তথ্য দিয়ে শীঘ্রই অভিযোগপত্র দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। ঢাকা দক্ষিণ সিটির ময়লার গাড়ি চাপায় নটরডেম কলেজের ছাত্র নাইম হাসানের মৃত্যুর বিচার দাবিতে বৃহস্পতিবারও আন্দোলনে নামে শিক্ষার্থীরা। সকালে অবস্থান নেয় কলেজের সামনে, পরে মিছিল নিয়ে গুলিস্তান মোড়ে গিয়ে করা হয় সড়ক অবরোধ। এ সময় তাদের সঙ্গে যোগ দেয় রাজধানীর অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আমরা নাইম হত্যার বিচার চাই, আমাদের দাবি আমরা নিরাপদ সড়ক চাচ্ছি, সড়কে নিরাপদভাবে চলাফেরা করার জন্য আর কতদিন আমাদেরকে বিসর্জন দিতে হবে। পরে নগর ভবনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিকেলে তাদের সামনে আসেন দক্ষিণ ঢাকার মেয়র, দেন সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আশ্বাস। এই দাবি দিয়েছেন, সেই দাবির সাথে শুধু আমি একমত পোষণ না, শুধু সম্মতি না, আমি আরো দাবি করি যেন সেই খুনির ফাঁসি হয়। এদিকে নাইমের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে জানিয়ে পুলিশ বলছে, তখন যে ব্যক্তি গাড়ি চালাচ্ছিলেন তাকেই আটক করা হয়েছে। মূল চালকের নামও এজাহারে রাখা হয়েছে। মামলা করেছে নাইমের বাবাই মামলা করেছে। এটা সড়ক পরিবহন আইনের ৯৮ এবং ১০৫ ধারায়, এই ধারায় মামলা রুজু হয়েছে। আমাদের কাছে যে গাড়ি চালাচ্ছিল রাসেল, সে আটক আছে। সড়ক আইনের এই মামলার অভিযোগপত্র শিগগিরই জমা দেয়া হবে বলেও জানিয়েছে পুলিশ। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লোকসানের কথা বলে গত ৪ নভেম্বর জ্বালানি তেলের দাম লিটার প্রতি ১৫ থেকে ১৬ টাকা বাড়িয়ে দেয় সরকার। কিন্তু বিশ্ববাজারে দাম কমায় এখন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি লিটার প্রতি প্রায় ১ টাকা মুনাফা করছে। তেলের দাম আরও কমতে পারে বলছে বিপিসি। এরপরও আপাতত দাম কমানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমায় ৭ বছর ধরে ৪৩,০০০ কোটি টাকার বেশি মুনাফা করে বিপিসি। কিন্তু অক্টোবরে জ্বালানির বিশ্ববাজারে দাম বাড়লে লোকসানের অজুহাতে চলতি মাসের প্রথম সপ্তাহে কেরোসিন ও ডিজেলের দাম লিটার প্রতি ১৫ টাকা বাড়ায় সরকার, যার প্রভাবে বেড়ে গেছে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়। বুধবার আন্তর্জাতিক বাজার থেকে অপরিশোধিত জ্বালানি তেল $৮৪.26 কিনেছে বিপিসি। এ দামের ওপর অগ্রিম কর, ভ্যাট, আমদানি শুল্ক সহ ১৭ ধরনের কর হিসেবে শতকরা ৩৫ টাকা দিতে হয় সরকারকে। এরপরও বর্তমান বাজার দরে প্রতি লিটারে প্রায় ১ টাকা নিট মুনাফা করছে বিপিসি। বিশ্ববাজারে আবার কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম, কিন্তু দেশের বাজারে আপাতত দাম কমানোর পরিকল্পনা নেই বলছেন জ্বালানি প্রতিমন্ত্রী। আমেরিকান মার্কেটে জ্বালানি দাম কমছে, বাট এদিকের এশিয়ান মার্কেটে কমে না। আমরা যে মার্কেটে প্লেট ধরি সেখানে ওই ধরনের অ্যাডজাস্টমেন্ট করে না। সো ওই জিনিসটা চিন্তা করতে হবে যে আমরা ডিজেল, আমরা যেমন এই শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পরে ৩ বার দাম কমাইছে। আবার যখন পৃথিবীতে দাম কমবে অবশ্যই আমরা কমাবো, আবার যখন বাড়বে তখন আমরা আবার অ্যাডজাস্টমেন্টে যাব। জ্বালানির বিশ্ববাজার স্থিতিশীল রাখতে রিজার্ভ থেকে ৫ কোটি ব্যারেল তেল বিক্রির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার, যার প্রভাবে দাম আরও কমবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তেলের দাম এমন একটা জিনিস, পৃথিবীর যে কোনো দেশে যেখানেই যাই, এই ইন্টারন্যাশনাল মার্কেটের যেই দামের যে সুবিধা কিংবা অসুবিধা, এটা সব দেশই পায়। তারপরে তারা নিজস্ব দেশে তাদের ট্যাক্স, অন্যান্য যেটা লেভি বলি,
এগুলাকে সংযোজন করে তেলের দাম ভিন্ন হয়ে যায়। 1 অক্টোবর থেকে WTI ও ব্রেন্ট ক্রুডের দাম সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। দুই ধরনের তেলের দামই 3% কমেছে। আর 2020 সালের মার্চের পর এই প্রথম টানা 4 সপ্তাহ কমল তেলের দাম। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খোলা বাজারে দাম বেশি পাওয়ায় সরকারি গুদামে ধান দিতে আগ্রহী নন চাষিরা। এই অবস্থায় আবারও আমন সংগ্রহের লক্ষ্য পূরণে ব্যর্থ হতে পারে খাদ্য বিভাগ। গত বছর সংগ্রহ লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় এবার তা কমিয়ে 70 লাখ মণ করা হয়েছে। প্রায় 75 লাখ মণ আমন ধান মজুত করতে 7 নভেম্বর থেকে আনুষ্ঠানিক অভিযান শুরু করে খাদ্য অধিদপ্তর। কিন্তু 2 সপ্তাহ পার হলেও অনেক গুদামে এখনো কোনো ধানই কিনতে পারেনি খাদ্য অধিদপ্তর। কর্মকর্তারা বলছেন, শস্য ভাণ্ডার হিসাবে পরিচিত উত্তরাঞ্চলের অনেক জেলাতেই এখনও লক্ষ্যমাত্রার 1% ধানও সংগ্রহ হয়নি। এ অবস্থায় বাজারে ধান সরবরাহ বৃদ্ধির অপেক্ষায় খাদ্য অধিদপ্তর। অ্যাপের মাধ্যমে ধান সংগ্রহ করা হচ্ছে, সেহেতু এখানে মধ্যস্বত্বভোগী বা ফরিয়ার কোনো প্রবেশের সুযোগ থাকবে না। আর আমরা 27 টাকা করে কৃষককে ন্যায্য মূল্য দিব এবং আগামী বছরের 28শে ফেব্রুয়ারি পর্যন্ত এই অভিযান চলবে। ধানের সরকারি মূল্য প্রতি কেজি 27 টাকা হলেও বর্তমানে খোলা বাজারে মোটা ধান বিক্রি হচ্ছে প্রতি কেজি 28 টাকা দরে, আর চিকন ধান বিক্রি হচ্ছে প্রতি কেজি 30 টাকারও বেশি দরে। সরকার তো ধান কিনছে 1080 টাকা করে, কিন্তু বর্তমানে বাজার বাড়ির উপর থেকেই 1100 টাকা করে নিয়ে যাচ্ছে। গতবার আমি সর্বোচ্চ 900 টাকা দরে ধান বিক্রি করছি, এবার শুরুতেই আমি 1120 টাকা দরে ধান বিক্রি করছি। সরকারি গোডাউনে ধান দিবে গেলে আমাদের কৃষকের অনেক ভোগান্তি হয়, শুকান লাগে, ঝাড়া লাগে, পোচা লাগে। গত বছর চিকন এবং মোটা দুই ধরনের আমন ধানের দাম এই মৌসুমের চেয়ে কম থাকলেও 1,50,00,000 মণ আমন সংগ্রহের লক্ষ্যে পৌঁছতে পারেনি খাদ্য অধিদপ্তর। ফলে এবার সংগ্রহ লক্ষ্যমাত্রা কমে 75 লাখ মণে দাঁড়িয়েছে। গত 2 বছর ধরেই আমন ধানের দাম খোলা বাজারে অনেক বেশি হয় সরকারের মজুদ গড়ে তোলা অনেকটাই কষ্টসাধ্য হয়ে পড়েছে। এই অবস্থায় গত বছর মোট লক্ষ্যমাত্রার 10% সংগ্রহ হয়নি অনেক সরকারি খাদ্য গুদামে। এবারের সংখ্যা আরও কম হবে আমন সংগ্রহ। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে বাংলাদেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়ে কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সায়দাবাদ, যাত্রাবাড়ি হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী এলাকায় গিয়ে শেষ হবে এই প্রকল্প। দৃশ্যমান হয়েছে দেশের প্রথম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে চলছে কর্মযজ্ঞ। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হলে ঢাকা শহরের উত্তর ও দক্ষিণাংশের সংযোগ সহজ হবে, ট্রাফিক ধারণ ক্ষমতা বাড়বে, যাত্রার সময় কমবে এবং এ পথে ভ্রমণ আরামদায়ক হবে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য হবে 46.73 কিলোমিটার। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, এ পর্যন্ত প্রায় 71% কাজ শেষ হয়েছে। পুরো কাজ শেষ করতে সময় লাগবে আরও 1 বছর। আগামী 2023 সালে চালু হবে এই প্রকল্প। প্রকল্পটি নির্মাণের সুবিধার্থে 3টি ট্রাঞ্চে ভাগ করা হয়েছে। দেশের সক্রিয় আন্তঃজেলা রড চোর চক্র কৌশলে স্টিল বিলে নিজেদের ড্রাইভার ঢুকিয়ে রড বোঝাই ট্রাক গায়েব করে তারা। তাদের সঙ্গে যোগসাজশ আছে এক শ্রেণীর দালাল ও অসাধু ব্যবসায়ীদের সঙ্গে। চক্রের 3 সদস্যকে গ্রেফতারের পর পুলিশ জানায়, এরা 13 বছর ধরে রড চুরি করছে। 10 লাখ টাকার 13 টন রড বোঝাই এই ট্রাকটি আবুল খায়ের স্টিল মিলের কাছ থেকে কিনেছিলেন সুনামগঞ্জের এক ব্যবসায়ী। 17 নভেম্বর চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে যাওয়ার কথা ছিল সুনামগঞ্জের সেই নির্দিষ্ট ক্রেতার কাছে, কিন্তু তা গন্তব্যে পৌঁছায়নি। চালক ও তার সহযোগীর ফোনও ছিল বন্ধ। ট্রাক গায়েবের বিষয়টি নিয়ে ছায়া তদন্তে নামে ডিএমপির গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। তথ্য আসে খিলগাঁওয়ে অবস্থান করছে সেই ট্রাকের একজন, আটক করা হয় তাকে। জানা যায় চুরি হয়েছে ট্রাকটি, মালামাল আছে সিলেটের কোম্পানিগঞ্জে। অভিযান চলে সোনামিয়া ট্রেডার্সে। আটক করা হয় আরও 2 জনকে, উদ্ধার করা হয় ট্রাক ভর্তি রড। যারা ডিরেক্টলি ট্রান্সপোর্ট এজেন্সির সাথে কানেক্টেড না, বাট হচ্ছে তারা মিডিয়া হিসেবে গাড়ি ভাড়া করার কাজে তারা সহযোগিতা করে ট্রান্সপোর্ট, তাদের সংশ্লিষ্টতা আমরা পেয়েছি। তারাই মূলত ড্রাইভারের সাথে যোগসাজশ করে
তারা এই মালামালগুলি তারা এই চুরি করে থাকে। গোয়েন্দারা জানাচ্ছে এরা আন্তজেলা রড চোর চক্র। দালালদের মাধ্যমে বিভিন্ন ট্রান্সপোর্ট কোম্পানিতে নিজেদের চালক ঢোকায়। তারা রড নির্দিষ্ট গন্তব্যে না নিয়ে বিক্রি করে দেয় ব্যবসায়ীদের কাছে। রড মালিক সমিতি অথবা যারা রড এইসব কোম্পানির মালিক যারা, তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, হয় তারা নিজেদের কোম্পানির থ্রুতে তারা নিজেরা গাড়ি নিজেরাই ড্রাইভার নিজেদের গাড়ি তারা রাখবেন, অথবা যদি তারা ট্রান্সপোর্ট কোম্পানির কাছ থেকে তারা যদি ট্রাক ভাড়া নেন, তাহলে সেখানে যেন ড্রাইভারের ভেরিফিকেশনটা করা হয়। শুধু রডই নয়, তৈরি পোশাক থেকে শুরু করে আমদানি করা বিভিন্ন শিল্প কারখানার কাঁচামালও মহাসড়কে চুরি হচ্ছে হরহামেশাই। তাই ট্রাক ভাড়ার আগে সতর্ক হতে বলেছে গোয়েন্দা পুলিশ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জমিতে একবার ধান রোপণ করলেই সেই গাছে ফলন আসে 4 থেকে 5 বার। প্রথম ফলনের 45 দিন পর আবার মেলে নতুন ধান। এমনটাই দাবি অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি জিন বিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরী। তার উদ্ভাবিত নতুন ধানের পরীক্ষামূলক আবাদে এরই মধ্যে মিলেছে সফলতা। এই ধান আবাদে জাতীয় উৎপাদন কয়েক গুণ বাড়বে বলে আশা এই বিজ্ঞানীর। মৌলভীবাজারের কুলাউড়ার হাজিপুর ইউনিয়নের কানিহাটির 16% জমিতে গত বড় মৌসুমে নতুন জাতের ধানের পরীক্ষামূলক আবাদ করেন রাসেল মিয়া। চারা রোপণের 110 দিনের মধ্যে প্রথম ধান কাটেন তিনি। প্রথমবার ধান কাটার 45 দিন পর একই ধান গাছ থেকে আবারও কাটা হয় পাকা ধান। আর চলতি আমন মৌসুমে একই গাছ থেকে পঞ্চমবার ধান কাটা দাবি রাসেল মিয়ার। প্রথমবার তাকিয়া মনে করেন অর্ধেক মানে 3 বাটর 1 বাট খরচ লাগে, এরপরে আবার এই নমুনায় খরচ লাগে, এরপরে আবার এই নমুনায় হরি মানে যদিও আমরা ধান একটু কম পাই, কিন্তু ফসলটা পাই ধরেন বিনা খরচ হয়, এমনি অল্প খরচ। প্রায় 20 বছর ধরে কানিহাটি মাঠে 16 জাতের উচ্চ ফলনশীল ও স্থানীয় জাতের ধান নিয়ে গবেষণা চালিয়েছেন বিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরী। বিভিন্ন জাতের ধানের সংকরায়ন ঘটিয়ে একবার রোপণ করেই সারা বছর ফসল তোলা যাবে বলে জানান তিনি। বলেন এই পদ্ধতির ফলে ধান রোপণে কৃষকের খরচ ও শ্রম সাশ্রয় হবে। আমরা যেটা বোরোতে লাগিয়েছি সেটা এখন পর্যন্ত আমরা 45 দিন অন্তর অন্তর আমরা ফসল পাচ্ছি। এর ফলে আমাদের ধানের যে উৎপাদন বাংলাদেশে, এটা চিত্র সম্পূর্ণ বদলে যাবে। আমাদের সারা 87,000 গ্রামে আমরা যখন এই টেকনোলজিটা আমরা নিয়ে যাব, তখন আমাদের জাতীয় উৎপাদন মাত্রা 3 থেকে 4 গুণ বেড়ে যাবে। অবশ্যই এ নিয়ে এখনো কিছুটা সংশয় স্থানীয়রা। আন্দাজে আমি কইতে পারলাম না, 3বার আমরা হইছে ফসল, 3বার স্বাভাবিক আপনিও ফলাইতে পারবেন। তাই যদি করিয়া তখন এটা তো আমরা দেখছি না, আর করলে তো ভালো। 5 আমি কাটতে যাচ্ছি না, তবে শুনছি 5 কাটে তারা খাটা বাদে নেড়া রয়েছে, নেড়ারে তারা 2 গাড়ি তৈ দিছে যে কেউ খাটিয়া নিতে পারে। এর বাদে নেড়াতাই ডেম দিয়া দান আর বার হয়েছে, হওয়া বাদে তারা মাঝে মাঝে চাইয়া খাটিয়া কাটিয়ে আনছে। দেখছেন ফার্স্ট অপশন কাটছে, দেখছেন বার হয়েছে, দেখছেন রয়েছে। আগামী বড় মৌসুমে কানিহাটি গ্রামের 7 হেক্টর জমিতে এই প্রযুক্তির ধান রোপণ করা হবে। নতুন উদ্ভাবিত এই ধানের নাম এখনো ঠিক করা হয়নি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মিরপুর চিড়িয়াখানায় জন্মের 6 মাসের মধ্যে মারা গেল বাঘ শাবক দুর্জয় অবন্তিকা। ময়নাতদন্তে জানা গেছে সেটসি ফ্লাই নামে এক ধরনের মাছির কামড়ে ট্রাইপেনোসোমা রোগে এদের মৃত্যু হয়। তবে এর খবর বা কোনো ছবি দেয়নি কর্তৃপক্ষ। গবেষকরা বলছেন অদক্ষ চিকিৎসকদের চিকিৎসা ও অযত্ন অবহেলায় এর কারণ। এভাবে চললে চিড়িয়াখানায় কোনো বাঘ শাবকই বাঁচানো যাবে না। প্রায় 5 বছর পর 26 মে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় জন্ম নেয় এক জোড়া বেঙ্গল টাইগার। 2 ভাই বোনের নাম রাখা হয় দুর্জয় ও অবন্তিকা। জন্মের 2.5 মাস পর এদের খাঁচায় প্রদর্শনের জন্য ছাড়া হয়। তবে বৃহস্পতিবার সেখানে গিয়ে মিলল ভিন্ন চিত্র। অবন্তিকা ও দুর্জয় নেই। জন্মের 6 মাসের মধ্যেই মারা গেছে তারা। খাঁচায় মা পেলির এখন একাকী পায়চারি। এই মৃত্যুর কারণ জানাতে চিড়িয়াখানার প্রধান চিকিৎসক নাজমুল হুদা রাজি হননি। তবে মৃত্যুর খবর নিশ্চিত করে চিড়িয়াখানা পরিচালক জানিয়েছেন ট্রাইপোসোমা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে দুর্জয় অবন্তিকা। মাছির মাধ্যমে রোগটা ছড়ায়, ট্রিপানোসোমা এই বয়সে অ্যাটাক করে। যেখানে বাতাস ঢুকতে পারে সেখানে মশা মাছি ঢুকতে পারে। এইটা একটা বড় সমস্যা আর কি। আর বড় এরিয়া, মাছি কন্ট্রোল করাটা সো টাফ। অসুস্থ ছিল কতদিন? এটা অসুস্থ খুব কম সময়ের মধ্যে এটা হয়ে গেছে।
ট্রাইপোসোনোমায় এর আগে মারা যায় 2016-তে জন্মানো একটি বাঘশাবক, আর অবন্তিকা দুর্জয়ও নভেম্বরে আক্রান্ত হয় এ রোগে। অথচ এদের চিড়িয়াখানার হাসপাতালে না নিয়ে খাঁচায় রেখেই চিকিৎসা দেন চিকিৎসক নাজমুল। এতে অসুস্থের 10 দিনের মাথায় মারা যায় শাবক জোড়া। গবেষকেরা বলছেন, অদক্ষ চিকিৎসক দিয়ে চিড়িয়াখানায় বন্যপ্রাণী চিকিৎসা করলে এই অবস্থাই হবে। সেখানে নাই একটা ল্যাবরেটরি, নাই একটা রিসার্চ, নাই একটা বায়োলজিস্ট, কি সব আলতু ফালতু দিয়ে সারা জীবন একই রকম ওই যে গরু ছাগলের ডাক্তারগুলি ওইখানে রাখছে। তারা গরু ছাগলের ডাক্তারই করবে, তারা কেন ওয়াইল্ড ডিল করবে? পারবে? কখনো সম্ভব? চিড়িয়াখানায় বাঘ শাবকের মৃত্যুর নিরপেক্ষ তদন্ত ও স্বচ্ছতার সঙ্গে কারণ উদ্ঘাটন করা না গেলে বাঘ শাবক বাঁচানো যাবে না। তাদের এই অপকর্মগুলোর বিচার করার জন্য প্রত্যেকের একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন থাকা দরকার। যেমন চিড়িয়াখানা, মৎস্য বিভাগ, বন্যপ্রাণী বিভাগ, এর প্রত্যেকের জন্য আলাদা লোকজন রাখতে হবে। যে পরীক্ষা নিরীক্ষা হবে সেটা ইন্ডিপেন্ডেন্ট হবে, কারো ভয় ভীতির কারণে হবে না। এটা দেশের জন্য একান্তভাবে জরুরি, কারণ আমরা চাই স্পষ্ট থাকুক, সব কিছু স্বচ্ছ থাকুক, কাচের মতো। মৃত অবন্তিকা ও দুর্জয়ের কোনো ছবি ও সংবাদ প্রকাশ করেনি চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তবে এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে প্রাণী সম্পদ অধিদপ্তর। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আলফা ও ডেল্টার পর করোনা ভাইরাসের আরও একটি নতুন ধরন শনাক্ত হয়েছে। এর নাম দেওয়া হয়েছে B11529। সাউথ আফ্রিকায় শনাক্ত হয়েছে নতুন এই ধরনটি। এই পর্যন্ত সাউথ আফ্রিকার বাইরে বতসোয়ানায় 4 এবং হংকংয়ে একজনের শরীরে নতুন ধরনের ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এই 5 জনই সাউথ আফ্রিকা থেকে ফিরেছিল। এর জেরে আফ্রিকার 6 দেশ থেকে ভ্রমণকারীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। নতুন এই ধরনকে এখন পর্যন্ত শনাক্ত হওয়া সবচেয়ে ভয়াবহ বলে উল্লেখ করেছেন বিজ্ঞানীরা। তারা বলছেন, নতুন এই ধরনের রূপ পরিবর্তনের মাত্রা আগেরগুলোর চাইতে বেশি। এরই মধ্যে ভাইরাসটির 50 বার মিউটেশন ঘটেছে। তবে এই ধরন কতটুকু প্রভাব বিস্তার করতে সক্ষম কিংবা এর উপরে ভ্যাকসিন কতটুকু কার্যকর, এই নিয়ে গবেষণা শুরু করেছেন বিশেষজ্ঞরা। আজ বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ভ্যারিয়েন্টটির আনুষ্ঠানিক নাম দেওয়া হবে। বিশ্বে করোনায় মোট আক্রান্ত ছাড়িয়েছে 26 কোটি। মোট মৃতের সংখ্যা 52 লাখের কাছাকাছি। 24 ঘন্টায় 6,000-এর বেশি মৃত্যুর সাক্ষী হয়েছে বিশ্ব। নতুন শনাক্ত 5.5 লাখ। এদিকে 5 থেকে 11 বছর বয়সী শিশুদের জন্য ফাইজারের টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে ইউরোপের দেশগুলো। বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এই অনুমোদন দেয়। ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার সংস্থাটির অন্তর্ভুক্ত দেশগুলোর নাগরিককে দ্রুত টিকার আওতায় আসার আহ্বান জানিয়েছেন। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে জানিয়েছে, এক সপ্তাহে মহাদেশটিতে 11% করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে ইউরোপে জরুরি অবস্থা জারির আহ্বান জানিয়েছে সংস্থাটি। ইতালিতে শুরু হয়েছে বুস্টার ডোজ কার্যক্রম। দেশটিতে এখন পর্যন্ত 84% মানুষ টিকার আওতায় এসেছে। স্লোভাকিয়াতে বুধবার থেকে জারি করা হয়েছে 2 সপ্তাহের লকডাউন। রাশিয়ার কেমেরোভো অঞ্চলে কয়লা খনিতে দুর্ঘটনায় মৃতের সংখ্যা 52 ছাড়িয়েছে। এদের মধ্যে 6 জন উদ্ধারকারী রয়েছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে তথ্য জানিয়েছে বিবিসি। উদ্ধারকারী দলের সূত্র মতে আটকে পড়াদের মধ্যে কেউ বেঁচে নেই। বৃহস্পতিবার আকস্মিকভাবে লিস্ট ভিয়াজানায়া খনিতে আগুন ধরে যায়। পুরো খনি ধোঁয়ায় ছেয়ে গেলে ঘটনাস্থলে 11 শ্রমিকের মৃত্যু হয়। দুর্ঘটনার সময় খনিতে 285 জন শ্রমিক কর্মরত ছিল। 239 জন খনি থেকে বের হয়ে আসতে সক্ষম হয়। এদের মধ্যে হাসপাতালে ভর্তি 49 জনের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 8:30টার দিকে দুর্ঘটনা ঘটে। এর পরপরই উদ্ধার কাজ শুরু করে কর্তৃপক্ষ। তবে খনিতে মিথেন গ্যাস ছড়িয়ে পড়ায় বিস্ফোরণের আশঙ্কায় উদ্ধার কাজ স্থগিত করা হয়। খনির পরিচালক সহ 3 জনকে আটক করেছে পুলিশ। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। চট্টগ্রামে ম্যাচ শুরু সকাল 10টায়। তামিম সাকিব না থাকায় টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রের শুরুটাই চাপে টাইগাররা। অন্যদিকে উজ্জীবিত পাকিস্তানকে নিয়ে এই সাফল্যের প্রত্যয় বাবর আজমের। রঙিন পোশাকের চেয়ে সাদা পোশাকে বরাবরই দুর্বল বাংলাদেশ। টি-20তে বিধ্বস্ত টাইগারদের এবার নামতে হবে টেস্টের পরীক্ষায়। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের দুঃস্মৃতি ভোলার মিশনে অধিনায়ক মুমিনুল পাশে পাচ্ছেন না সাকিব তামিমকে, নেই মুস্তাফিজ তাসকিনও। একাদশে তাই নতুনের আবাহন। আমার কাছে মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রং টিম ইন দ্য ওয়ার্ল্ড। তো টেস্টে ওদের সাথে খুব চ্যালেঞ্জিং খেলা হবে, যেটা আমার কাছে মনে হয়। নতুন যারা খেলবে, জুনিয়র যারা আছে সবার দায়িত্ব নিয়ে খেলতে হবে। তাদের জন্য একটা নতুন সুযোগ, যে অনেকদিন পর টেস্ট খেলেছে, আর একটা সুযোগ নিজেকে এক্সপোজ করার জন্য, নিজেকে দেখার জন্য।
চট্টগ্রাম টেস্টে অভিষেকের অপেক্ষা শেষ হতে পারে ইয়াসির রাব্বির। অধিনায়কের ইঙ্গিতে দুই নতুন মুখ জয় আর রাজার অভিষেকের সম্ভাবনা কম। ওপেনার ওটা কিন্তু টি-20 খেলা ছিল, আর এটা কিন্তু টেস্ট খেলা, তো ওটা ছেড়ে পুরো ডিফারেন্ট আপনার ফরম্যাট। তো ওটা নিয়ে আমি চিন্তা করছি না। আমার যে টেস্টে যারা ওপেন করবে তারা আবার টি-20 যারা কিন্তু পুরোপুরি ডিফারেন্ট। স্পিনার প্রাধান্য দিয়ে এক পেসার নাকি দুই পেসার নাকি দুই স্পিনার নীতিতে খেলবে বাংলাদেশ, সে এক বড় প্রশ্ন। বাংলাদেশ বরাবরই একাদশ নিয়ে এক প্রস্থ নাটকে অভ্যস্ত। সেখানে চাপমুক্ত পাকিস্তান ম্যাচের আগের দিনই 12 জনের নাম জানিয়েছে। এখানকার কন্ডিশনটা কঠিন, মানিয়ে নিতে একটু সময় লাগে, উইকেটে গিয়ে সময় কাটাতে হয়। বাংলাদেশ অবশ্যই কঠিন পরীক্ষায় ফেলতে পারে। সাদা পোশাকে 2 দশক পার হলেও পাকিস্তানের বিপক্ষে এখনো জয়হীন বাংলাদেশ। 9 ম্যাচে টাইগারদের সঙ্গী 8 হারের তিক্ততা। এমন সমীকরণ আর সাম্প্রতিক ফর্ম বিচারে চ্যালেঞ্জের মুখে মুমিনুলের দল। লড়াইটা টেস্ট র্যাঙ্কিংয়ের 5 বনাম 9-এর। শক্তিমত্তা ও র্যাঙ্কিংয়ে যেমন পার্থক্য স্পষ্ট, তেমনি গেলবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে 7 ম্যাচের একটিতেও জিততে পারেনি টাইগাররা। এটাই স্পষ্ট যে টাইগারদের পায়ের নিচে মাটি এখনো শক্ত হয়নি। ঘরের মাঠে এবার মিশন শুরু করবে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে। নতুন প্রজন্মের আধিক্য নিয়ে অভিজ্ঞ পাকিস্তানকে রুখে দেওয়ার কৌশল টাইগারদের। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। টি-20তে ভরাডুবির প্রভাবে চট্টগ্রাম টেস্ট নিয়ে খুব বেশি আগ্রহ নেই দর্শকদের। একই সঙ্গে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গ্যালারির অবস্থা বেহাল। বিসিবির কাছে স্টেডিয়াম সংস্কারের দাবি জানাচ্ছে ভক্তরা। একই সঙ্গে আশা টাইগাররা তাদের সেরাটাই দেবে মাঠে। বিরতিটা 8 মাসের। এর মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট হয়নি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বাংলাদেশ পাকিস্তান প্রথম টেস্ট দিয়ে শেষ হচ্ছে অপেক্ষা। ভক্তদেরটা তো আরও বেশি, প্রায় 26 মাসে। কিন্তু এতদিনের অপেক্ষার পরও টেস্ট নিয়ে চট্টগ্রামবাসীর খুব একটা আগ্রহ নেই। স্টেডিয়াম থেকে কাউন্টারের দূরত্ব প্রায় 1 কিলোমিটার। টিকিট ভেন্যু দূরে থাকায় বাড়তি বিড়ম্বনা দর্শকদের। ছুটির দিনে খেলা শুরু, তারপরও সেভাবে নেই টিকিটের চাহিদা। এর মাঝেও আছে ব্যতিক্রম। ছেলের আশা পূরণে শারীরিক প্রতিবন্ধকতাও দমিয়ে রাখতে পারেনি বাবাকে। এসেছেন টিকিট নিতে। ছেলের আশা পূর্ণ করার লাগেই আমি টিকিটটা লইলাম। আমার জানা মতে প্রতিবন্ধীদের জন্য কোটাকোলা আছে, ছাড় আছে সব কিছুতেই, কিন্তু এখানে আমি ছাড় পাইলাম না। জহুর আহমেদ চৌধুরীর ভাঙা গ্যালারির মতোই টাইগারদের সাম্প্রতিক পারফরমেন্স, যেন খেলা আয়োজনের জন্যই নিছক আনুষ্ঠানিকতা। গ্যালারির অর্ধেক অংশে নেই চেয়ার, যাও আছে তা আবার ভাঙাচোরা। এসব নিয়ে দারুণ হতাশ দর্শকরা। এগুলা দেখলে বাংলাদেশের প্রতি একটা কি ব্যাড ইমেজ তৈরি হবে। আমি বলবো দ্রুত এই সমস্যার সমাধান করার জন্য ভালো সিটগুলা ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঠিকভাবে নতুন চেয়ার লাগানোর জন্য বিসিবির প্রতি অনুরোধ থাকবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের যাতে দ্রুত উন্নতি করে ডেভেলপ করা হয়। তারপরও সব কষ্ট দূর করতে পারেন ক্রিকেটাররা। মাঠে তাদের ভালো খেলা টেস্টের পরের দিনগুলোতে দর্শক বাড়াবে। আধার কাটিয়ে সাগরিকা আলোকিত হবে সমর্থকদের আলোয়। চট্টগ্রাম ক্রিকেট প্রেমী অবশ্য অনেক বেশি। সবাই চায় যে বাংলাদেশ যেহেতু টি-20 সিরিজ খারাপ করছে, টেস্টটা অবশ্যই ভালো করবে, সেজন্য সবাই আশাবাদী। শত হতাশা ডুবাবে তোমায়, হয়েও না নিরাশ। হতাশা ভুলে ভক্তদের উৎসাহে আত্মবিশ্বাসের সঞ্চার হোক মুশফিক মুমিনুলদের। সাদা পোশাকে পারফরমেন্সটা রঙিন হোক, প্রত্যাশা সমর্থকদের। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। নারী ওয়ানডেতে বিশ্বকাপের বাছাই পর্বে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে বড় সাফল্যের পর হারতে হলো থাইল্যান্ডের কাছে। বৃষ্টি আইনে রুমানা সালমাদের হার 16 রানে। শুরুতে শারমিন আক্তার, অধিনায়ক নিগার সুলতানা আউট হন 1 রান করে। এরপর ফারজানা হকের সঙ্গে জুটি করেন মুর্শিদা খাতুন। মুর্শিদা 46 করে আউট হলেও ফারজানা তুলেছেন 50। শেষ পর্যন্ত 8 উইকেট হারিয়ে 176 করে বাংলাদেশ। টার্গেটে নেমে দুর্দান্ত ব্যাট করে থাইল্যান্ডের মেয়েরা। ওপেনিং জুটিতে সোর নারিন ও নাথ থাকান তুলেন 97 রান। এরপর জয়ের লক্ষ্যেই থাকে তারা। 2 উইকেটে 132 রানের তোলার পর আলোক স্বল্পতার খেলা বন্ধ হয়ে যায়। এরপর আর খেলা শুরু করা সম্ভব হয়নি। তাতে বৃষ্টি আইনে বাংলাদেশে হেরে যায়। এই হারে সুপার 6-এ ওঠার লড়াইটা কঠিন করে ফেললেন সুপ্তা জাহানারা। শেষ মুহূর্তের গোলে মেরিনা রিয়াংসকে হারিয়ে প্রিমিয়ার লিগ হকির শিরোপা লড়াই জমিয়ে দিল আবাহনী। সুপার 5-এর বিগ ম্যাচে আকাশী নীলের জয় 4-3 গোলে। রেফারির সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ ছিল এদিন। আধা ঘন্টার বেশি সময় খেলা বন্ধ ছিল, তবে মাঠের লড়াই হয়েছে জমজমাট।
ড্র করলেই এক ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন হতো মেরিনার্স। সোহানুর রহমান সোহানের হ্যাট্রিকে সে পথেই ছিল দলটি, কিন্তু শেষ মিনিটেই 2 গোলে অপেক্ষা বাড়িয়ে দিয়েছে আবাহনী। 14 ম্যাচে মেরিনার্সের 39 পয়েন্ট, এক ম্যাচ বেশি খেলে সমান পয়েন্ট আবাহনীর। শনিবার মোহামেডানের বিপক্ষে মেরিনার্সের ম্যাচ, ড্র করলেই শিরোপা জিতবে তারা। এই ছিল সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর দেখতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।